আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকায় শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে ২৭ মার্চ, জানালেন পররাষ্ট্র সচিব। কিছু রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সত্যকে কেউ পুরোপুরি মুছে ফেলতে পারে না, বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। বাংলাদেশের কাছে ভ্যাকসিন চেয়েছে হাঙ্গেরি ও বলিভিয়া। সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জেলায় পৌঁছানো ভ্যাকসিন ইপিআই স্টোরে সংরক্ষণ। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বছরের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রাম ও লালমনিরহাটে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ২-৩ দিন পরই বিদায় নেবে শীত। শুনলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। আগামী ২৭ মার্চ ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রত্যাবাসন বিষয়ে আবারও বাংলাদেশ মিয়ানমার মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পরে সাংবাদিকদের কাছে তিনি জানান, কিছু রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। এই ফেব্রুয়ারির প্রথম উইকে আমাদের ডিজি লেভেলে আরেকটি আলোচনা হবে তখন, এবং তারা কজন নেবে তারাও একটা বলেছে, লিস্ট তারা বলেছে। আমরা নেবে একটা সংখ্যা দিয়েছে, এবং এটা মোটামুটি আমরা চাই এই প্রত্যাবর্ষণটা শুরু হোক। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র সচিব। সাম্প্রতিক সময় আমরা যে জাপানের থেকেও আমরা একটা উৎসাহ বা একটা তাদের মধ্যে আগ্রহ দেখেছি, সেটা তাদেরকে বলেছি। সেক্ষেত্রে জাপান ভারত মিলেই বা অন্যদেরকেও তারা সাথে নিয়ে সেই কাজটা যদি করে, তাহলে রোহিঙ্গাদের মধ্যে একটা কনফিডেন্স আরও বাড়বে, এবং তাতে করে তাদের স্বদেশে ফিরে যাওয়ার ব্যাপারে একটা আগ্রহ সৃষ্টি হবে। তিনি জানান, মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশে আসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ক্ষেত্রে ২৭শে মার্চে বায়োল্যাটারাল টকস বা অন্য যদি ঢাকার বাইরে যদি কোনো প্রোগ্রাম আমরা রাখতে পারি, সেগুলো আমরা ২৭শে মার্চ করে উনি চলে যাবেন। ভারতীয় প্রধানমন্ত্রী এলে ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শীর্ষ বৈঠকে তিস্তার পানি চুক্তিসহ দুদেশের বিদ্যমান ইস্যু নিয়ে কথা হবে। ট্রেড অ্যান্ড কমার্স আছে, ইনভেস্টমেন্ট আছে, তারপরে কানেক্টিভিটি আছে, পানির বিষয়গুলো আছে, বর্ডার ম্যানেজমেন্ট আছে। সুতরাং এইগুলোর প্রত্যেকটারই কিন্তু আলাদা করে মেকানিজম আছে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিব বর্ষের কার্যক্রম মুজিব বর্ষ ওয়েবসাইট ২০২০-২১ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নুরি আলম লিটন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, সত্যকে কেউ পুরোপুরি মুছে ফেলতে পারে না। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। অত অল্প সময়ের ছোট্ট একটা জীবন, তো মাত্র ৫৪ বছরের জীবন তার, কিন্তু এই সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন, যেটা কল্পনাও করা যায় না। এবং রাষ্ট্র পরিচালনা করতে যেটা আমরা দেখি, যে এমন কোনো কাজ নেই যেটা উনি না করে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয় সবই তো করে দিয়ে গেছে, সব কিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছে। ২১টা বছর সময় নষ্ট হয়েছে, কিন্তু এখন যেটুকু আমরা পাচ্ছি আমরা দিচ্ছি, যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতিহাস আসলে সত্যকে কেউ একেবারে মুছে ফেলতে পারেন, এটাই আজ প্রমাণিত সত্য। ইউরোপের দেশ হাঙ্গেরি আর দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া বাংলাদেশের কাছে করোনা ভ্যাকসিন চেয়েছে।
জাতীয় সংসদে এমন তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, হাঙ্গেরিতে ভ্যাকসিন পাঠানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সেখানে শিগগিরই 5,000 ভ্যাকসিন পাঠানো হবে। বিএনপির বিরুদ্ধে গুজব নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করার সময় এসেছে বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম। পৃথিবীর 22টি দেশের মধ্যে পৃথিবীর মাত্র 35টি দেশ এই ভ্যাকসিন কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পেরেছে। মাননীয় স্পিকার, ইটস এ প্রিভিলেজ, ইটস এ লিডারশিপ, ইটস এ কোয়ালিটি, ইটস এ অ্যাবিলিটি অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস গভর্নমেন্ট। এবং আমাদের কাছে গত সপ্তাহে চিঠি এসেছিল পশ্চিম বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন। আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেবো। মাননীয় দক্ষিণ এশিয়ার এত দেশ বাংলাদেশের চেয়ে অনেক বছর আগে স্বাধীন হয়েছে, এরকম দেশও বাংলাদেশের সমকক্ষ হতে পারেনি। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 1 নম্বর রাষ্ট্র হিসাবে প্রমাণিত হয়েছে। মাননীয় স্পিকার, গোটা বিশ্বে 20তম রাষ্ট্র। দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হলো করোনা ভ্যাকসিন। বিশেষায়িত ফ্রিজিং ভ্যানে এসব পৌঁছানো হয় জেলায় জেলায়। পরে তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। আগামী 7 ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। করোনা মহামারীর বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন দ্বিতীয় ধাপে আজ পৌঁছানো হলো জেলায় জেলায়। উত্তরের সীমান্তবর্তী জেলা নীলফামারীতে ভ্যাকসিন পৌঁছায় দুপুরে। বিশেষায়িত ফ্রিজিং ভ্যানে করে 5টি বক্সে 60,000 করোনা টিকা পৌঁছালে তা গ্রহণ করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। দিনাজপুরে পৌঁছেছে 96,000 ডোজ করোনা ভ্যাকসিন। বেলা 11:30টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে করোনা ভ্যাকসিনগুলো পৌঁছালে তা গ্রহণ করেন কর্মকর্তারা। এখান থেকেই জেলার 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন পাঠানো হবে। চট্টগ্রামে পৌঁছেছে 4,56,000 করোনা ভ্যাকসিন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে টিকাগুলো। সরকারের নির্দেশনা মোতাবেক টিকার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। বড় তালিকা রেখেছি, যিনি সামনে আসবেন আমরা ওই দিনই আমরা সেটিকে আপনাদের সামনে আমরা তাকে দিব। এভাবে সিরিয়ালি আমরা দেয়া শুরু করে দিব। এদিকে সাতক্ষীরায় পৌঁছেছে 60,000 করোনা ভ্যাকসিন। সরকারের নির্দেশনা পেলে 7 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এদিকে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছালে 2,88,000 ডোজ করোনা ভ্যাকসিন সংরক্ষণ করা হয়। এরপরই এখানে আয়োজন করা হয় ভ্যাকসিন প্রদান প্রশিক্ষণ। যশোরে পৌঁছেছে 96,000 ডোজ করোনা ভ্যাকসিন। ভোর 4:30টার দিকে এসব ভ্যাকসিন পৌঁছালে সিভিল সার্জনের নেতৃত্বে তা গ্রহণ করা হয়। আমরা অগ্রাধিকার তালিকা ভিত্তিক অনলাইন রেজিস্ট্রেশন যারা করবে তাদেরকে আমরা এই ভ্যাকসিন প্রদান টিমের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করব। নোয়াখালীতেও দুপুরে একটি বিশেষায়িত ফ্রিজিং ভ্যানে 1,04,000 ডোজ করোনা ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। পরে তা রাখা হয় ইপিআই এর বিশেষায়িত কক্ষে। এদিকে ময়মনসিংহে 3,24,000 ডোজ করোনার টিকা পৌঁছার পর টিকা প্রদানের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজন করা হয় 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার। সমগ্র নিয়ম নীতি মেনে কোল্ড চেইনের মাধ্যমে আমরা উপজেলা আবার আইএনআর বা ডিএলআই ফ্রিজে আমরা সংরক্ষণ করব। এদিকে কুড়িগ্রামে 60,000, ফেনীতে 48,000 এবং খুলনায় পৌঁছায় 1,68,000 ডোজ করোনা ভ্যাকসিন। নূর মোহাম্মদ, মাই টিভি। এবারে ভিন্ন প্রসঙ্গ। বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতি জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি বাংলাদেশের মেরুদণ্ডে আঘাত হানতে চায়। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা ও গতানুগতিক। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর লালবাগে ঐতিহাসিক 7 মার্ডার দিবস উপলক্ষে আজিমপুর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতি জন্মলগ্ন থেকেই করছে বলে মন্তব্য করেন তিনি। আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ
বেছে নিয়েছে। অতীতে তাদের নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের আর বিশ্বাস করে না। নির্বাচনে পরাজিত হয়ে তারা শুধু নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে না, প্রতিহিংসার আগুনও জ্বালিয়ে দেয়। বিএনপি রাজনীতিতে পরমত সহিষ্ণুতা নেই, আছে সন্ত্রাস আর ষড়যন্ত্র নির্ভরতা। এদিকে সচিবালয়ে অমর ২১ উপলক্ষে অনলাইন বইমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি। আর বিএনপি সহ যে সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত অভিযোগ করেছে, এগুলো গতানুগতিক অভিযোগ। বিএনপিকে আসলে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে সরকারের উপর নিজেদের ব্যর্থতার জন্য সরকারের উপর দোষারোপ করে নিজেদের ব্যর্থতা ঢাকবেন, নাকি নিজেদের ব্যর্থতা থেকে মুক্ত করার জন্য নিজেরা দলকে নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করে পরিকল্পনা নিয়ে আগাবেন। মিরপুরে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিদ্রোহী হয়ে যেসব আওয়ামী লীগ নেতা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের তালিকা হচ্ছে। ভবিষ্যতে তারা আর দলীয় মনোনয়ন পাবেন না, দলের গুরুত্বপূর্ণ পদবিও তাদের থাকবে না, এমন তথ্য জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে করোনা পরিস্থিতি মোকাবেলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি ও কলেজের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাদেরকে ভবিষ্যতে আর কখনো এই দলের মনোনয়ন পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে তারা দলের কোনো গুরুত্বপূর্ণ পদবিও আর পাবে না কোনো স্তরে। সেই কারণেই তালিকা করা হচ্ছে যারা এখনও দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে বিদ্রোহী হিসেবে অংশ নিয়েছে, তাদের প্রত্যেককে ভবিষ্যতে আর কখনো মনোনয়ন দেওয়া হবে না। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। সকালে কুড়িগ্রাম ও লালমনিরহাটে এবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা আরও 2-3 দিন অব্যাহত থাকবে। এরপরই বাড়তে থাকবে তাপমাত্রা আর বিদায় নিতে শুরু করবে চলতি বছরের শীত। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে কাঁপছে পুরো দেশ। তীব্র শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডায় কাবু উত্তর জনপদের মানুষ। কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিভিন্ন অঞ্চল। প্রচুর ঠান্ডা, কুয়াশার জোর বেশি, বিজনেস উঠবেন বিজনেস ছ্যাংছ্যাঙা হয়ে থাকে। বাইরে হইতে গেলে শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমাদের এখানে সূর্য উঠতেছে না, আজকে 3 দিন হলো। শীতের কারণে নামছে তাপমাত্রার পারদ। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে লালমনিরহাট ও কুড়িগ্রামে। উত্তর পশ্চিমাঞ্চলের জেলায় তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি বিভিন্ন স্থানে অব্যাহত আছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। কদিন ধরে সূর্যের দেখা না মেলায় উত্তরের হিমেল হাওয়া বাড়িয়েছে ঠান্ডার প্রকোপ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, কাজকর্মেও যেতে পারছে না শ্রমজীবী মানুষ। এমন শীত জমা জমিতে নামা যাচ্ছে না। এখন মনে করেন যে কাজ কামি করবো, তাও তো মনে করেন যে ঠান্ডার জন্য পাইনি। কিন্তু গরিব মানুষের ভাকা ব্যবসা কোনো মতে জীবন বাঁচায়। কাজ কাম তো মোটেই নাই, এই শীতে মানুষ তো বাড়াইতে পারে না, ঠান্ডার কারণে তো গাড়ি ঘোড়া চালাইতে পারি না। সারা দেশের মতো রাজধানীতেও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজারহাট যে অঞ্চল আমাদের ওইখানে যে স্টেশন আছে ওইখান থেকে আমরা রেকর্ড পেয়েছি 5.5 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে আমরা আজকে তাপমাত্রা পেয়েছি 5.7 ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে এসে পড়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আমরা রেকর্ড করেছি 11.7 ডিগ্রি সেলসিয়াস। এবছরে এই সিজনে এটাই সর্বনিম্ন তাপমাত্রা ঢাকাতেও রেকর্ড করা হয়েছে। বর্তমান অবস্থা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকার পরেই বাড়তে শুরু করবে তাপমাত্রা আর বিদায় নিতে শুরু করবে চলতি মৌসুমের শীত বলেও জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান। এই বছরে মোটামুটি এইটাই আশা করা যাচ্ছে, মানে শীতের যে তীব্রতা যেটা ওইটা এই 2-3 দিন অব্যাহত থাকবে, তারপরে শীতে আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নেবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া 1 লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা হচ্ছে ভাষাঞ্চরে।
তৈরি করা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গুচ্ছগ্রাম, ব্র্যাক হাউস এবং শেল্টার স্টেশন। রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা। আবাসনের পাশাপাশি জীবিকা নির্বাহের সুযোগও রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। বিশেষজ্ঞরা বলছেন এটি সরকারের ইতিবাচক মনোভাব। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ, যা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে ভাসানচরের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছে সরকার। 1 লাখ রোহিঙ্গাকে আশ্রয়ের জন্য আশ্রয়ন 3 প্রকল্পটি বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 3000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 120টি গুচ্ছগ্রাম, 1440টি ব্র্যাক হাউস এবং 120টি শেল্টার স্টেশন। এই দ্বীপে রোহিঙ্গাদের থাকার জন্য অবকাঠামো নির্মাণের পাশাপাশি নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ, পানি এবং পয়ঃনিষ্কাশনের। প্রকল্পের আওতায় রয়েছে উপাসনালয়, দ্বীপটির নিরাপত্তার জন্য নৌবাহিনীর অফিস ও বাসভবন, অভ্যন্তরীণ সড়ক, পানি নিষ্কাশন অবকাঠামো, নলকূপ ও পানি সরবরাহ ব্যবস্থা। পণ্য পরিবহন ও মানুষ পারাপারের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে জেটি। বসানো হয়েছে 3টি মোবাইল অপারেটর নেটওয়ার্ক টাওয়ার। খেলার মাঠ এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগও তৈরি করা হয়েছে ভাসানচরে। এখানে যে থাকার ব্যবস্থা, এটা দালানের বাসায় থাকবে। এখানে সোয়ারেজ সিস্টেম, ইকো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে নিষ্কাশন সিস্টেম আছে। এখানে পানির ব্যবস্থা আছে, বিদ্যুতায়ন ব্যবস্থা আছে। এখানে ওরা যেটা হলো খোলা মাঠে খেলার জায়গা আছে, এখানে পুকুর আছে মাছ চাষের জন্য। এখানে লাইভলিহুড ফিউচারে যে লাইভলিহুড কনসার্ন এজেন্সির মাধ্যমে করবে, সেটাও সুযোগ সুবিধা আছে। ফর্মাল লার্নিং সেন্টার, যেটা আমাদের প্রত্যেকটা শেল্টারে তাদেরকে শিক্ষার একটা শিক্ষা হবে। এবং এর মধ্যে বিআরডিবি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড 250 জন করে ট্রেনিং দিচ্ছে গণসচেতনতা বৃদ্ধির জন্য, এবং পর্যায়ক্রমে তারা আরো ট্রেনিং বাড়াবে। এরই মধ্যে 3য় দফায় কক্সবাজার থেকে রোহিঙ্গা স্থানান্তর করা হয়েছে ভাসানচরে। দেশের নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান আরও উন্নত করবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক। রোহিঙ্গাদের সংখ্যা তো 11 লক্ষ বা তারও বেশি। ফলে সেখান থেকে 1 লক্ষ রোহিঙ্গাদেরকে রিলোকেশনের ফলে নিঃসন্দেহে সামাজিক এবং পরিবেশ এবং নিরাপত্তার সব দিক থেকে কিছুটা ইয়ে দেয়া। সরকারের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের জন্য এটি নিরাপদ এবং রোহিঙ্গাদের জন্য এই ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণ তাদের জীবনযাত্রাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন তারা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাবুবাজার ও টঙ্গী ব্রিজ সহ রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন 13টি ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেছেন, নৌ চলাচল সচল রাখতে উচ্চতা বাড়ানোর জন্য ব্রিজগুলো ভাঙা হবে। তিনি ঢাকার পার্শ্ববর্তী নদীগুলো দখল ও দূষণমুক্ত করার উপরও তাগিদ দিয়েছেন। সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান তাজুল ইসলাম। ওনাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্ব দিতে হলে এই সমস্ত ব্রিজগুলার উচ্চতা বৃদ্ধি না করার কোনো সুযোগ নাই, কারণ তাহলে নৌ চলাচল ব্যবস্থাটা বিঘ্নিত ঘটবে। এইটাকে দূর করার জন্য আমরা ইতিমধ্যে এই কমিটির পক্ষ থেকে 13টি ব্রিজকে চিহ্নিত করা হয়েছে। তো এগুলাকে উচ্চতা বৃদ্ধি করে যাতে নৌ পরিবহন ব্যবস্থা সচল করা যায়, এগুলোর জন্য এখন টেকনিক্যালি তারা কাজ আরম্ভ করবে। রাজধানীর দক্ষিণ খান থানার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও পেশাদার অপহরণ চক্রের নারী সদস্যসহ 9 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করে অপহরণ ও মুক্তিপণ আদায় করে থাকে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদের কাজও শুরু করা হচ্ছে বলে জানান তিনি। শেরপুরের বাজিতখিলায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 যাত্রী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিএনজিকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে। সদর থানার ওসি জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতি থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা এলাকার হিল সাইড অ্যাভিনিউয়ের নিজ বাসা থেকে 21 বছর বয়সী বাংলাদেশি তরুণ জিমাম চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় জিমামের বাসার দরজায় অনেকবার ধাক্কা দিয়ে এবং মোবাইলে যোগাযোগ করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে জানান তার বন্ধুরা। পরে পুলিশ এসে জিমামের লাশ উদ্ধার করে। নিউ ইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে জিমাম। জুয়েল ও তার পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে বাংলাদেশে আছেন। জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। কয়দিন আগে একা নিউ ইয়র্কে ফিরে আসেন তিনি। তবে এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।